বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ আজাদ ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, আনন্দওয়ান কলেজ, গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি সাবজেক্ট অ্যাস্ট্রোনমি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা অ্যাস্ট্রোনমি থেকে ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস তোমাদের জন্য নিয়েছিলাম এবং সেখানে কিছু বেসিক বিষয় আমরা আলোচনা করেছি। সাইন ফর্মুলা, কোসাইন ফর্মুলা, এগুলো নিয়ে তোমাদের সাথে আমরা বেশ কিছু ক্লাস নিয়েছি এবং এই সাইন ফর্মুলা এবং কোসাইন ফর্মুলার ব্যবহার নিয়ে কিছু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করেছি। যাই হোক, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অ্যাস্ট্রোনমিক্যাল কোঅর্ডিনেটস, মানে আমরা অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে যে স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি একটু দেখে নিব যে তোমরা আমার ভিডিওটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা বা সাউন্ডটা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছো, যোগদান করেছো, তোমরা একটু কমেন্ট অপশনে সাউন্ড ঠিক আছে কিনা বা ভিডিওটা তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এটা একটু জানাও, তারপর আমি ক্লাসটা শুরু করছি। ওকে, যারা ক্লাসে ইতিমধ্যে অ্যাটেন্ড করতেছো বা করে ফেলছ, সবাইকে আমি আমার ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল কোঅর্ডিনেটস। আমরা জানি যে কোনো একটা বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য আমরা স্থানাঙ্ক ব্যবস্থা প্রয়োগ করে থাকি। দ্বিমাত্রিক স্থানে কোনো একটা বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য আমরা যেরকম কার্টেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক ব্যবহার করে থাকি, বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাও আমরা কোনো বস্তুর অবস্থান প্রকাশ করার জন্য ত্রিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে কার্টেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, তারপর গোলীয় স্থানাঙ্ক, সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক, এরকম বিভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থা আমরা জেনে থাকি। কিন্তু আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো একটা বস্তু যে জায়গায় আছে সেই অবস্থানটা প্রকাশ করার জন্য আমরা কিভাবে স্থানাঙ্ক ব্যবস্থাটা ব্যবহার করব বা কয় ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আমরা জানি অ্যাস্ট্রোনমিতে আমাদের মূল যে বিন্দুটা, আমরা যে বিন্দুটাকে রেফারেন্স বিন্দু হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীকে সেন্টারে রেখে আমরা মনে করি অন্য যত বস্তু আছে, যত হেভেনলি বডি আছে, এই সকল বডি এই পৃথিবীকে কেন্দ্র করে উপরে এরকম একটা গোলাকার একটা গোলক, এই গোলকের ভিতরের গায়ে অন্য বস্তুগুলো লেগে আছে এরকম আমরা মনে করি। যাই হোক, আমরা এটা নিয়ে ইতিপূর্বে ক্লাসে আমরা আলোচনা করেছি। আমরা একটু বেসিক বিষয় আবার মনে করে দিব যাতে আমরা এই ক্লাসটা ভালো করে বুঝতে পারি। আমরা মনে করো যে এখানে পৃথিবীটা আছে, পৃথিবীটা ঠিক এই জায়গায় আছে, এটা হচ্ছে বিশাল বড় একটা গোলক। এই পৃথিবী থেকে আমরা এই গোলকের আমরা যেমন মেঘমুক্ত আকাশে যখন আমরা রাতের বেলা যখন আমরা দেখি যে আকাশে অনেকগুলো স্টার দেখা যাচ্ছে, স্টারগুলো হচ্ছে বিভিন্ন ধরনের নক্ষত্র। এই স্টারগুলোকে যখন আমরা দেখি তখন আমাদের কাছে মনে হয় যে এটা একটা বিশাল গোলকের ভিতরের গায়ে একটা করে স্টার লেগে আছে, মানে একটা বিশাল বড় গোলক, ওই গোলকের ভিতরের গায়ে একটা করে স্টার লেগে আছে। তা আমরা সেই ক্ষেত্রে কিন্তু সেন্টার, মানে আমরা যে জায়গায় অবস্থান করতেছি পৃথিবী, এই পৃথিবী হচ্ছে এখানে সেন্টার, আর অন্য বস্তুগুলো বিভিন্ন জায়গায় আছে। এখন এই যে বিভিন্ন জায়গায় আছে, এই বিভিন্ন জায়গায় থাকলে পৃথিবীর সাপেক্ষে এই বিন্দুগুলো মানে ওই যে বস্তুগুলোকে আমরা বিন্দুর মতো দেখি, ওই বস্তুগুলোর অবস্থান আমরা নির্ণয় করি। সেই অবস্থান নির্ণয়ের জন্য এখানে 4টা সিস্টেম রয়েছে। সিস্টেমগুলো হচ্ছে অল্টিটিউড এজিমাথ সিস্টেম, আছে ডিক্লানেশন আওয়ারিনেল সিস্টেম,
এছাড়া রয়েছে ল্যাটিটিউড লংগিটিউড সিস্টেম, এছাড়া রয়েছে ডিক্লাইনেশন অ্যান্ড রাইট অ্যাসেশন সিস্টেম। এই যে 4টা সিস্টেম রয়েছে, এই 4টা সিস্টেম আমরা আজকে আলোচনা শুরু করব। হয়তো আমরা সবগুলো তো পারবো না, যেগুলো পারি সেগুলো আজকে আলোচনা শেষ করব। পরবর্তীতে আমরা এই যে লংগিটিউড এবং ল্যাটিটিউড এর সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। ভূগোলে আমরা বিশেষ করে পড়ে থাকি যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ বা পৃথিবীর বিভিন্ন অক্ষাংশ, দ্রাঘিমাংশ সম্পর্কে আমরা কিন্তু জানি। ওটার সাথে এখানে লংগিটিউড ল্যাটিটিউডটার সিমিলারিটি আছে, সেজন্য ওইটা ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। কিন্তু আমাদের জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অল্টিটিউড এজিমাথ সিস্টেম অ্যান্ড ডিক্লাইনেশন অ্যান্ড আওয়ার অ্যাঙ্গেল সিস্টেম। এই দুটো বেশি গুরুত্বপূর্ণ। থার্ড যেটা আছে ডিক্লাইনেশন অ্যান্ড রাইট অ্যাসেনশন সিস্টেম, সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা প্রথমত যেটা আমরা বলবো সেটা হচ্ছে অল্টিটিউড অ্যান্ড এজিমাথ সিস্টেম। এন্ড সিস্টেমটা কি সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, যেহেতু এখানে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে 3D ফিগার নিয়ে। মানে আমরা এটা কিন্তু আমরা যখন বোর্ডে আঁকবো, বোর্ডে তো আঁকলে বোর্ড তো একটা 2D একটা সিস্টেম। এখানে আঁকতে গেলে তোমাকে কল্পনাতে নিতে হবে যে এটা আসলে 3D বস্তু। 3D বস্তুর ক্ষেত্রে আমরা এটা আলোচনা করতেছি। দেখো আমরা কিন্তু একটা গোলক যখন আঁকি, গোলকটা কিন্তু আমরা বোর্ডে আঁকলে এটা কিন্তু বৃত্তের মতো দেখি যে এটা বৃত্ত, কিন্তু আসলে আমাকে মনে করতে হবে এটা কি, এটা একটা গোলক। কারণ আমরা তো বলতেছি যে এটা একটা সেলেস্টিয়াল স্ফিয়ার। সেলেস্টিয়াল স্ফিয়ারটা হচ্ছে আমাদের মহাবিশ্বটাই একটা সেলেস্টিয়াল স্ফিয়ার। তার সেন্টার রয়েছে পৃথিবী, আমরা মনে করতেছি, অন্য অন্য বস্তুগুলো চারদিকে আছে। যাই হোক, এখন প্রথম সিস্টেম যেটা সেটা হচ্ছে অল্টিটিউড এজিমাথ সিস্টেম। অল্টিটিউড এজিমাথ সিস্টেম বলতে কি সেটা আমরা একটু ধারণা দেব। দেখো আমরা যখন এই সূর্য উদয় হয় তখন দেখি যে সূর্যটা এই পৃথিবী থেকে আমরা যখন দেখি কোনো জায়গা থেকে সূর্যটা একটা, আমরা দেখি যে দিগন্তের দিকে আমরা যদি তাকাই, মানে অনেক দূরে যদি তাকাই, তাহলে মনে হবে যে একটা ফ্ল্যাট লাইন, এই লাইনটা ক্রস করে সূর্যটা উদিত হচ্ছে, মানে পূর্ব দিক থেকে সূর্যটা উদিত হচ্ছে। আবার যখন অস্ত যায় তখন মনে হয় যে এরকম একটা ফ্ল্যাট লাইন আছে, যে লাইনটাকে ক্রস করে সূর্যটা অস্ত যাচ্ছে। তাহলে একটা লাইনকে সে ক্রস করে সূর্যটা উদিত হচ্ছে, আর একটা লাইনকে ক্রস করে সে অস্ত যাচ্ছে। এখন এটা কিরকম? এটা হচ্ছে আমরা যদি একটু ফিগারে দেখি, মনে করো এটা হচ্ছে আমাদের সেলেস্টিয়াল স্ফিয়ার, বা আমরা যেটাকে খগোলক বলে থাকি। পৃথিবী আছে ঠিক মাঝখানে, এখানে আছে পৃথিবী। এখন তুমি যখন এই পৃথিবী থেকে সূর্যটাকে উদিত হতে দেখবে বা অস্ত হতে দেখবে, তখন তোমার কাছে মনে হবে যে এইখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, যে এই জায়গা থেকে পৃথিবীটা এদিক দিয়ে উদিত হচ্ছে, মানে এখানে একটা লাইন আছে, এখানে এরকম ভাবে আমরা যখন এটা মনে করি, এরকম একটা আমরা বলি দিগন্তের দিকে এরকম একটা লাইন থাকে, ওই লাইনটা ক্রস করে সূর্যটা উদিত হয়। আবার অস্ত যাওয়ার সময় এরকম একটা লাইন থাকে যেটাকে ক্রস করে সে অস্ত যায়। এখন এই যে দিগন্তের দিকে যে লাইনটা, এই লাইনটা মনে করো যে এরকম এরকম, ঠিক আছে? তো এরকম একটা লাইন, মানে এটাকে ক্রস করে সূর্যটা উদিত হয় এবং এটাকে ক্রস করে সূর্যটা অস্ত যায়। তা আমাদের এটা কিন্তু একটা গোলক, এরকম একটা গোলক। এই গোলকের ভিতরে এরকম একটা আমরা একটা সার্কেল পাচ্ছি, যে সার্কেলটা দিগন্ত রেখা আমরা প্রকাশ করতেছি, যে যেটাকে ক্রস করে সূর্যটা উদিত হয় আবার ক্রস করে অস্ত যায়। এখন এই যে আমরা সার্কেলটা অঙ্কন করলাম, ঠিক আছে, এটাকে আমরা বলি হরাইজন। এটার নাম হচ্ছে হরাইজন। এখন এই হরাইজনকে ক্রস করেই কিন্তু সূর্য উদিত হয় এবং হরাইজনকে ক্রস করে সূর্যটা অস্ত যায়। এখন এখানে যে বিষয়টা, তা আমাদের এই যে হরাইজন, এটা কিন্তু একটা গ্রেড সার্কেল। আমরা গ্রেড সার্কেল সম্পর্কে জানি। গ্রেড সার্কেল হচ্ছে একটা গোলকের কেন্দ্র বরাবর যদি আমরা যে কোনো দিক দিয়ে কাটি, তাহলে যে সার্কেলটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের একটা গ্রেড সার্কেল। তা আমরা এই হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ারটা, এটাকে আমরা ঠিক মাঝ বরাবর এইভাবে কাটছি, মাঝ বরাবর কাটলে এখানে একটা সার্কেল তৈরি হয়েছে। সেই সার্কেলটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হরাইজন, ঠিক আছে? এখন এই যে হরাইজন, এই হরাইজনের
পৃথিবীকে কেন্দ্র করে যদি আমরা হরাইজনের উপরে একটা লম্ব টানি, তাহলে এই লম্বটা নিশ্চিতভাবে উপরের দিকে একটা বিন্দু সেট করবে এবং নিচের দিকে একটা বিন্দুতে সেট করবে। উপরে যে বিন্দুতে সেট করবে সেটাকে আমরা বলি জেনিথ, এটার নাম হচ্ছে জেনিথ। আর নিচে যে বিন্দুতে সেট করছে সেটাকে আমরা বলি, এটা হচ্ছে নাদি, এটার নাম হচ্ছে নাদি। আমরা মনে রাখবো যে এখানে পৃথিবীকে কেন্দ্র করে হরাইজনের উপরে আমরা যদি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকি, সেটা আমাদের যে সেলেসিয়াস স্পেয়ার আছে এটার উপরে ঠিক যে বিন্দুতে সেট করবে, উপরে যে বিন্দুতে সেট করবে সেটাই হচ্ছে আমাদের জেনিথ, আর নিচে যে বিন্দুতে সেট করবে সেটা হচ্ছে আমাদের নাদি। এটা আমাদের গুরুত্বপূর্ণ, এই জেনিথ এবং নাদির আমাদের চিনতে হবে, এটা সংজ্ঞা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এখন জেনিথ নাদির আমরা চিনলাম, এখন এটা আমরা হরাইজন বললাম যে এটা একটা হরাইজন, এটা আমরা চিনলাম। এখন খেয়াল করো, এই আমরা বলছি মহাবিশ্বের সকল বস্তু কিন্তু এই গোলকের ভিতরে আছে। আমরা ধরে নিছি যে সেলেস্টিয়াল স্পেয়ারটা একটা বিশাল বড় স্পেয়ার, যে এর বাইরে কিছু নাই, এর ভিতরে সব কিছু আছে। এখন এখানে আমরা তো জেনিথ নাদি বুঝলাম, এটা আমি মুছে দিচ্ছি যাতে আমার পরবর্তীতে চিন্তা না হয়। আর এই রেখাটার নাম হচ্ছে হরাইজন, হরাইজন হচ্ছে এরকম একটা বৃত্ত। এখন মনে করে নাও যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে আমাদের, এই বস্তুটার নাম দিলাম আমরা, এই বস্তুটা হচ্ছে সিগমা বস্তু, এটা একটা হেভেনলি বডি, ঠিক আছে। এখন এই হেভেনলি বডি দিয়ে আমরা কি করব, এই হরাইজনের উপরে একটা সেকেন্ডারি অঙ্কন করব। এখন সেকেন্ডারিটা কি? সেকেন্ডারিটা হচ্ছে বিষয়টা একটু খেয়াল করো, এই যে আমরা একটা গোলক নিলাম, এরকম একটা সেলেস্টিয়াল স্পেয়ার নিলাম, এই স্পেয়ারকে যদি আমরা সেন্টার বরাবর কাটি, তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় এই দিক দিয়ে কাটা যাবে, এই দিক দিয়ে কাটা যাবে, এই দিক দিয়ে কাটা যাবে, এই দিক দিয়ে কাটা যাবে। আমরা সেন্টার বরাবর যদি কাটি তাহলে কিন্তু এখানে অসংখ্য গ্রেড সার্কেল আমাদের হবে, ঠিক আছে। আমরা অসংখ্য গ্রেড সার্কেল এরকম ভাবে পাবো। এখন এই যে আমরা এখানে যে সেলেস্টিয়াল স্পেয়ারটা নিচ্ছি, এই স্পেয়ারের ক্ষেত্রে আমরা তো আনুভূমিকভাবে এইভাবে একটা কাটছি, এইভাবে কাটলে এখানে একটা আমাদের সার্কেল পাওয়া গেছে, যেটাকে আমরা বলছি হরাইজন, ঠিক আছে। এখন এই যে আমরা হরাইজনটা পাইলাম, এই হরাইজনের উপরে আমরা যদি এই জেনিথ থেকে সেকেন্ডারি আঁকি, মানে হচ্ছে এই জেনিথ এবং এই যে নাদি, এই জেনিথ এবং নাদি যে আমরা উপরে একটা বিন্দু পাইছি, নিচে একটা বিন্দু পাইছি, এই জেনিথ এবং নাদিকে কেন্দ্র করে আমরা যদি এইদিকে যতগুলো গ্রেড সার্কেল আঁকি, এই যতগুলো গ্রেড সার্কেল আঁকি, এই সকল গ্রেড সার্কেল কিন্তু এই হরাইজনের উপর লম্ব হবে। সকল গ্রেড সার্কেলই হরাইজনের উপর লম্ব হবে। হরাইজনটা এইভাবে আছে, আমরা এখান থেকে একটা গ্রেড সার্কেল আঁকতেছি, এই যে একটা সেকেন্ডারি গ্রেড সার্কেলটা হচ্ছে এখান থেকে যদি আমরা শুধু এই পর্যন্ত টানি সেটাকে আমরা বলি সেকেন্ডারি, আর পুরোটা যদি অঙ্কন করি তাহলে কিন্তু সেটা একটা ভার্টিক্যাল সার্কেল। এটা একটা ভার্টিক্যাল সার্কেল। ভার্টিক্যাল সার্কেল মানে কি? লম্ববৃত্ত। এটা কার উপরে? হরাইজনের উপরে বা দিগন্ত রেখার উপরে আমরা লম্ববৃত্ত আঁকতেছি। লম্ববৃত্তের 1/4 যদি আমরা দেই তাহলে সেটা হচ্ছে একটা সেকেন্ডারি, এটাকে আমরা বলি সেকেন্ডারি। দেখো আমরা এই যে জেনিথ, এই জেনিথ থেকে সিগমা হয়ে আমরা একটা সেকেন্ডারি আঁকবো। জেনিথ থেকে এই সিগমা হয়ে এই আমরা এই সেলেস্টিয়াল স্পেয়ারের উপরে একটা সেকেন্ডারি অঙ্কন করলাম। এখন এই সেকেন্ডারি এখানে মনে করো যে হরাইজনকে আমাদের এম বিন্দুতে সেট করছি, ঠিক আছে। তো এখানে আমাদের সাধারণত আমরা ধরে রাখি যে এটা হচ্ছে আমরা এটাকে আমরা ধরি সাউথ, এটা হচ্ছে নর্থ, আর এখানে এই যে এটা যদি সাউথ এন্ড নর্থ হয় তাহলে এই পাশে একটা তোমার দিক থাকবে নর্থ সাউথ, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট। তো আমরা এখানে দিলাম এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি এই দিকটা হচ্ছে উত্তর দিক, দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব পশ্চিম, এইরকম আমরা ধরে নিই। এর ভিতরে আমাদের কিন্তু পৃথিবীটা রয়েছে, এই পৃথিবীটা এই তলের ভিতরে আছে। এখন আমরা যখন এই জেনিথ থেকে সিগমা হয়ে একটা সেকেন্ডারি অঙ্কন করলাম, এই সেকেন্ডারিটা কিন্তু আমাদের এই হরাইজনের উপরে লম্ব হবে। এখন খেয়াল করো, এই যে আমাদের এই সিগমা থেকে এম পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলি অল্টিটিউড। সিগমা এম মানে হরাইজন থেকে এই সেকেন্ডারির যে বরাবর সিগমা পর্যন্ত যে ডিসটেন্স, সেটাকে আমরা বলি অল্টিটিউড। আর জেনিথ থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলি জেনিথ ডিসটেন্স। তাহলে কি বিষয়টা? এখানে কিন্তু এই সিগমা এম, এটার নামই কিন্তু অল্টিটিউড, ঠিক আছে।
এই সিগমা এম এটার নাম হচ্ছে অল্টিটিউড, আর এই জেড সিগমা এটার নাম কিন্তু জেনিথ ডিসটেন্স। জেনিথ ডিসটেন্স যেটা আমরা একটু মনে রাখবো। তাহলে আমাদের এটুকু হচ্ছে অল্টিটিউড আর এটুকু হচ্ছে জেনিথ ডিসটেন্স। এখন খেয়াল করো, আমাদের এখানে আমরা এই বিষয়টা একটু ভালো করে ডিপলি একটু বুঝতে হবে। তো আমাদের এখান থেকে সেকেন্ডারি রেকর্ড করছি, এখানে এম ভ্যালু সেট করছি। এখন এই এম থেকে এই যে আমাদের হরাইজন আছে, এই যে এম থেকে এই পর্যন্ত এন পর্যন্ত এম ডব্লিউ এস সরি এম ই এস ডব্লিউ এন এই পর্যন্ত যে অ্যাঙ্গুলার ডিসটেন্সটা আছে, সেই অ্যাঙ্গুলার ডিসটেন্সটাকে আমরা বলি এজিমাথ। বিষয়টা কি? তাহলে আমরা বললাম কি, আমরা এখানে কিন্তু এই সব কিছুই কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য যা আছে কোণ সব কিন্তু কোণে প্রকাশ করি আমরা। এর আগে আমরা ইতিপূর্বে ক্লাসে আমরা বলেছি যে এগুলো সবগুলি কিন্তু আমরা অ্যাঙ্গেলের সাহায্যে প্রকাশ করি। এখন এখানে বিষয়টা খেয়াল করুন, এম ই এস ডব্লিউ এন, তাহলে এই অ্যাঙ্গুলার আমরা জানি টোটাল সার্কেলটা হচ্ছে 360। এর ভিতরে এইটুকু যদি আমরা বাদ দেই, এইটুকু বাদ দিলে এখানে বাকি যে অ্যাঙ্গুলার ডিসটেন্সটা থাকে সেটাই হচ্ছে আমাদের এজিমাথ। তাহলে এজিমাথ কোনটু? এজিমাথ হচ্ছে আমাদের এম ই এস ডব্লিউ এন, এটা যে অ্যাঙ্গুলার ডিসটেন্সটা হবে সেটাই হচ্ছে কিন্তু আমাদের এজিমাথ। এজিমাথ, ঠিক আছে? এখন এই যে এজিমাথ, এই এজিমাথটাকে এই দিক দিয়ে গণনা করতেছি, কিন্তু আমরা যখন এই বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন করব, প্রবলেম সলিউশন করার ক্ষেত্রে আমরা দূরত্বটা এই দিক দিয়ে, কৌণিক দূরত্বটা এই দিক দিয়ে না নিয়ে আমরা কিন্তু এই দিক দিয়ে নিব। বিষয়টা খেয়াল করো, আমরা এখানে কৌণিক দূরত্ব হিসাব করছি এম ই এস ডব্লিউ এন, এই কৌণিক দূরত্বটা নিছি, কিন্তু যখন আমরা ম্যাথমেটিক্যালি হিসাব করব তখন ওই দিক দিয়ে না যায় আমরা দূরত্বটা এই দিকে কাজ দিয়ে যে এন থেকে এই যে এম থেকে এন পর্যন্ত এই যে এইটুকটা আমরা বলে দেব, এইটুকু হচ্ছে আমাদের এজিমাথ। এজিমাথকে আমরা সাধারণত কিন্তু এ দ্বারা প্রকাশ করি, তাহলে এটি হচ্ছে আমাদের এজিমাথ, ক্যাপিটাল এ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এখানে যে এই টোটাল অ্যাঙ্গুলার ডিসটেন্সটা না নিয়ে গাণিতিক হিসাবের সময় আমরা হিসাবটা করব এখানে, ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো যাই হোক, এখানে এই জেড থেকে এম পর্যন্ত একটা পূর্ণ সেকেন্ডারি দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? তুমি যদি খেয়াল করো, আমরা বিষয়টাকে একটু ছোট করে দেখাই। মনে করো এটা একটা সার্কেল, আমরা এখান থেকে যদি এতটুকু হিসাব করি, এটা কেন্দ্রে কিন্তু এখানে 90 ডিগ্রি গুণিত করব। তাহলে এই যে বাহুটা, এই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের 90 ডিগ্রি। আমরা এর আগেও আমরা আলোচনা করছি যে বাহুর দৈর্ঘ্য কোণ সবকিছু কিন্তু আমরা অ্যাঙ্গেলে পরিমাপ করব। তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই যে z থেকে m পর্যন্ত এই ডিসটেন্সটা কিন্তু আমাদের টোটালি 90 ডিগ্রি। তাহলে আমরা বলছি z থেকে সিগমা পর্যন্ত এটুকু হচ্ছে জেনিথ ডিসটেন্স, আর সিগমা থেকে m পর্যন্ত এইটুকু হচ্ছে আমাদের অল্টিটিউড। তাহলে অল্টিটিউড এবং জেনিথ ডিসটেন্স এই দুইটার সমষ্টি কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে অল্টিটিউড প্লাস জেনিথ ডিসটেন্স ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অল্টিটিউড সমান কি হচ্ছে? যে 90 ডিগ্রি মাইনাস জেনিথ ডিসটেন্স। জেনিথ ডিসটেন্সকে আমরা স্মল লেটার z দ্বারা লিখি। তাহলে অল্টিটিউড ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি মাইনাস জেনিথ ডিসটেন্স। এখানে মনে রাখবা এই জেনিথ ডিসটেন্স এবং অল্টিটিউড 0 থেকে 90 ডিগ্রির ভিতরেই হবে সবসময়, কারণ পূর্ণ সেকেন্ডারিটি হচ্ছে 90 ডিগ্রি। আমাদের এই হেভেনলি বডিটা যদি একদম হরাইজনের উপরে চলে আসে, সেই ক্ষেত্রে এখানে জেনিথ ডিসটেন্স হবে 90 ডিগ্রি আর অল্টিটিউড হবে 0 ডিগ্রি। আবার
এই হেভেনলি বডিটা যদি ঠিক জেডের মধ্যে থাকে, ঠিক জেনিতে থাকে, তখন কিন্তু জেনিথ ডিস্টেন্স হবে 0 আর অল্টিটিউড হবে তখন 90 ডিগ্রি। তার মানে এই জেনিথ ডিস্টেন্স এবং অল্টিটিউড এটা 0 থেকে 90 ডিগ্রির ভিতরে ভেরি করবে। আর এজিমাথ যেটা বললাম, এজিমাথ কিন্তু এখান থেকে দেখো, এজিমাথ কিন্তু আমাদের 0 থেকে 360 এর ভিতরে হবে। আমরা যদি এদিক দিয়ে গণনা করি, আমাদের এম বিন্দুটা যদি এর সাথে মিলে যায়, তখন কিন্তু এখানে 360 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। আবার উল্টা দিক দিয়ে হিসাব করলে 0 ডিগ্রি হতে পারে। আমরা এদিকে গাণিতিক হিসাবের ক্ষেত্রে আমরা এদিক দিয়ে নিব, তখন কিন্তু এখানে মানটা এই মানটা 0 ডিগ্রি হতে পারে। তাহলে 0 থেকে 360 ডিগ্রির ভিতরে হবে এজিমাথ, আর 0 থেকে 90 ডিগ্রির ভিতরে হবে তোমার এই অল্টিটিউড এবং জেনিথ ডিস্টেন্সের মান। তা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা যখন এই একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যখন কনভার্ট করব বা দুইটা সিস্টেমের ভিতরে রিলেশন তৈরি করব, তখন কিন্তু এই বিষয়গুলো তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম, প্রথমত আলোচনা করছি কোঅর্ডিনেট সিস্টেমের প্রথম সিস্টেমে অল্টিটিউড এজিমাথ। এই ক্ষেত্রে আমরা হরাইজন কি আমরা বলছি, হরাইজন কাকে বলে, হরাইজনের পরে আমরা বলছি জেনিথ কি, নাদির কি, এরপর আমরা বললাম যে সেকেন্ডারি কাকে বলে সেটা আমরা বললাম। এছাড়া আমরা বললাম যে অল্টিটিউড কি, অল্টিটিউড কাকে বলে, জেনিথ ডিস্টেন্স কি, অল্টিটিউড জেনিথ ডিস্টেন্সের পরিমাপটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রির ভিতরে হবে, এজিমাথ কি সেটা আমরা বললাম, এজিমাথ কিভাবে নির্ণয় হবে সেটা বললাম। এখন এখানে আমরা অল্টিটিউড এজিমাথ সিস্টেমে রেফারেন্স সার্কেল হচ্ছে আমাদের হরাইজন, রেফারেন্স সার্কেল হরাইজন। আর এই ক্ষেত্রে এই অল্টিটিউড আর যেটা আমরা বললাম জেনিথ ডিস্টেন্স, এর ভিতরে রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে যে অল্টিটিউড এবং জেনিথ ডিস্টেন্সের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এটা আমাদের মনে রাখতে হবে। জেনিথ ডিস্টেন্সকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, আর জেনিথ এবং নাদিরের সংজ্ঞা আমরা বললামই। তো এই হচ্ছে আমাদের অল্টিটিউড এবং এজিমাথ সিস্টেমের ব্যাখ্যাটা। তো তোমরা এটা খুব ভালো করে পড়বে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই বেসিক বিষয়গুলো না বুঝি, পরবর্তী অধ্যায়গুলো যেগুলো আছে সেগুলোতে আমরা কিন্তু কিছুই বুঝবো না। তাই এগুলো খুব ভালো করে তোমরা খেয়াল করবে। আচ্ছা, তা আমরা এরপরে দ্বিতীয় যে সিস্টেমটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করবো। আমরা হয়তো দ্বিতীয় সিস্টেমটা পুরোটা শেষ করতে পারবো না, আমরা শুরু করি যতদূর করতে পারি। আমরা আজকে দেখাবো, নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটা দেখাবো। অ্যাস্ট্রোনমিতে যেহেতু ক্লাসের সংখ্যা কম থাকে, ছোট সিলেবাস, তোমরা কিন্তু পড়া কিন্তু অনেক বেশি। এটা পড়তে গেলে তোমাকে ডিপলি প্রত্যেকটা বিষয় ভালো করে পড়তে হবে, কিন্তু ক্লাস আমরা খুব কম পাচ্ছি। হয়তো পরবর্তীতে আমি বলবো যে ক্লাসটার সংখ্যা যদি অ্যাস্ট্রোনমি আরো বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। অ্যাস্ট্রোনমি একটি স্বতন্ত্র সাবজেক্ট, অন্যান্য সাবজেক্টের থেকে টোটালি ডিফারেন্ট। তোমাকে ভিন্ন থিঙ্কিং নিয়ে এই সাবজেক্টটা পড়তে হবে এবং ডিপলি চিন্তা করে পড়ে পড়তে হবে। যাই হোক, দ্বিতীয় সিস্টেম যেটা, সেটা হচ্ছে ডিক্লাইনেশন এন্ড আওয়ার এঙ্গেলস। আওয়ার সার্কেল বা আওয়ার এঙ্গেলস। এখানে আওয়ার সার্কেল বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে পৃথিবীতে দুই ধরনের ঘূর্ণন আছে। একটা হচ্ছে পৃথিবী নিজ অক্ষে প্রতিদিন ঘুরে, একদিনে একবার। আরেকটা হচ্ছে পৃথিবী সারা বৎসরে সূর্যের চারদিকে ঘুরে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তো সূর্যের চারদিকে ঘোরাটা এখানে ধরবো না। আমরা বলছি যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরে। আমরা ধরে নিছি পৃথিবী সেন্টারে আছে, যত বস্তু আছে, অন্য যত বস্তু আছে সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে আমরা এখন পরিমাপ করতেছি। আমাদের অ্যাস্ট্রোনমির মূল থিমটাই হচ্ছে এটা, পৃথিবী হচ্ছে সেন্টারে, অন্য সবকিছু আমাদের পৃথিবী থেকে আমরা হিসাব করব। যাই হোক, আমরা পৃথিবী যে নিজে যে অক্ষ বরাবর ঘুরে, ঠিক আছে। তা আমরা জানি যে পৃথিবী কিন্তু ঠিক এইভাবে সোজা এইভাবে ঘুরে না, মানে এইভাবে কিন্তু ঘুরে না, একটু আনতি রেখে ঘুরে, একটু আনতি রেখে ঘুরে। তাহলে এখন ঠিক লম্বালম্বি ভাবে ঘুরে না, কারণ আমরা দেখি যে যখন শীতকাল থাকে তখন সূর্য কিন্তু অনেকটা মাথার উপর দিয়ে আমাদের হেলে যায়। আবার যখন গ্রীষ্মকাল থাকে
গ্রীষ্মকালে কিন্তু আমাদের দেখি যে সূর্যটা ঠিক মাথার উপর দিয়ে যায়, তাই ঘূর্ণনটাও কিন্তু এখানে ফিক্সড না, এটা চেঞ্জ হয়। আমরা কি করি যে এভারেজ একটা হিসাব করি যে পৃথিবী যে রেখা বরাবর ঘুরতেছে, পৃথিবীর যে ঘূর্ণন রেখাটা আছে সেই পৃথিবীর ঘূর্ণন রেখার পৃথিবীর নিজ অক্ষের যে ঘূর্ণন রেখাটা আছে, নিজ অক্ষের যে বৃত্তাকার ঘূর্ণন রেখাটা আছে, এই রেখার সমান্তরালে আমরা সেলসিয়াস পেয়ারটাকে একটা কাটবো, মানে আরেকটা গ্রেড সার্কেল এখানে আমরা তৈরি করব। সেই গ্রেড সার্কেলটা আঁকবো কিভাবে? পৃথিবীটা যেভাবে আবর্তন করতেছে নিজ অক্ষে, ওই ঘূর্ণন দিকের সাথে সমান্তরাল রেখে আমরা সেলসিয়াস পেয়ারটাকে কাটবো। আমাদের যে খগোলক যেটা আছে সেই গোলকটাকে কাটবো। দেখুন এই গোলকটাকে যদি আমরা কাটি সেক্ষেত্রে কিন্তু এখানে গোলকটা ঠিক লম্বা লম্বা হবে না, একটু আনুচ্ছিক হবে। আচ্ছা, যাই হোক, আমরা মনে করো এটা হচ্ছে আমাদের সেলেস্টিয়াল স্ফিয়ার, এটা সেলেস্টিয়াল স্ফিয়ার আমাদের। আমরা বলছি ঠিক ঘূর্ণনটা কিন্তু ঠিক এরকম লম্বালম্বি হবে না, যেরকম লম্বালম্বি হবে না। আমরা মনে করলাম যে এটা এইভাবে ঘুরতেছে, ঠিক আছে, এইভাবে পৃথিবীটা এইভাবে ঘুরতেছে, ওইটার সমান্তরালে রেখে এই যে পৃথিবীটা, এই পৃথিবীটা এইভাবে ঘুরতেছে, ওই ঘূর্ণনের সমান্তরাল রেখে আমরা এটাকে কাটবো। এটাকে কাটলে এখানে আমরা মনে করো যে পেলাম এটা একটা সার্কেল পেলাম, ঠিক আছে। এটাকে আমরা বলি, এই সার্কেলের নাম হচ্ছে ইকুয়েটর। এটার নাম ইকুয়েটর। তো ইকুয়েটর আমরা কি করে পাইলাম, একটু বিষয়টা একটু ভালো করে চিন্তা করো। পৃথিবী প্রতিদিন যেভাবে ঘুরে, ওই ঘূর্ণনের দিকের সাথে সমান্তরাল রেখে আমরা সেলসিয়াস পেয়ারটাকে কাটছি। কাইটা যে সার্কেলটা পাইছি সেটার নাম হচ্ছে ইকুয়েটর। এটার নাম হচ্ছে ইকুয়েটর। এখন এই যে ইকুয়েটর পাইলাম, এই ইকুয়েটরের দুইটা পোল পাবো আমরা। এইদিকে যে পোলটা আছে সেটাকে আমরা বলি, এটার নাম দিই পি, ঠিক আছে। এখানে কিন্তু আমরা দুইটা পোল পাবো। এই যে দুইটা পোল, পৃথিবীতে আমাদের যে ঘূর্ণনের সাপেক্ষে যেভাবে ঘুরতেছে, সেই ঘূর্ণনের সাপেক্ষে এই পোল আর যে এই পোল কিন্তু স্থির। এই পোলের কিন্তু আমরা কোনো চেঞ্জ পাবো না, কারণ হচ্ছে আমাদের যখন একটা গোলককে ঘোরাই, যেমন আমরা যখন গ্লোভস নিয়ে কাজ করি, গ্লোভ এরকম ভাবে দুইটা বিন্দুতে স্থির থাকে, এইভাবে ঘুরে, তাহলে এই দুইটা বিন্দু কিন্তু স্থির। এখন এই পোল আর এই যে নিচে একটা পোল থাকবে, এই দুইটা পোল কিন্তু স্থির। এখন ইকুয়েটরের পোল একটা পোলকে আমরা নাম দিই পি, আরেকটা আমাদের কিউ দিতে পারি, আর না দিলেও সমস্যা নেই। এখন দেখো এই যে পি আমরা নাম দিলাম। এখন এখানে কিন্তু রেফারেন্স সার্কেল হচ্ছে ইকুয়েটর। ইকুয়েটরটা আমরা কি করে পাইছি? পৃথিবী যে অক্ষ বরাবর ঘুরতেছে প্রতিদিন, এই অক্ষের ঘূর্ণনের সমান্তরাল রেখে আমরা সেলসিয়াস পেয়ারটাকে কাটলে যে গ্রেড সার্কেলটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের এখানে ইকুয়েটর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর আমরা হরাইজন পাইছিলাম পূর্বে, হরাইজন দিগন্ত রেখা বরাবর যে রেখা, সেটা হচ্ছে হরাইজন, আর এটা হচ্ছে ইকুয়েটর। এখন এখানে যদি কোনো একটা বস্তু থাকে, ঠিক আছে, মনে করো এই জায়গায় একটা বস্তু আছে, এবার লিখুন, এটার নাম দিলাম আমরা সিগমা। এই সিগমা থেকে আমরা একটা সেকেন্ডারি অঙ্কন করলাম ইকুয়েটরের উপরে। ইকুয়েটরের যে উপরে যে সেকেন্ডারি অঙ্কন করলাম সেটার নাম দিলাম আমরা মনে করো এম। এখন এই যে সিগমা থেকে এম যে ডিসটেন্স, এই সিগমা থেকে এম যে ডিসটেন্স, সেটাকে আমরা বলি, এটার নাম হচ্ছে ডিক্লাইনেশন। ডিক্লাইনেশন এটাকে আমরা সংক্ষেপে ডেল্টা দ্বারা প্রকাশ করি, ডিক্লাইনেশন। আর এখানে যে কোণ তৈরি হয়েছে, অ্যাঙ্গুলার ডিসটেন্স, এই যে এম থেকে এই পর্যন্ত, আমরা হিসাবের ক্ষেত্রে কিন্তু এইটুকু, ঠিক আছে। এখন এই যে সিগমা হয়ে আমরা সেকেন্ডারি অঙ্কন করছি, আমরা বলছি সেকেন্ডারি হচ্ছে একটা গ্রেড সার্কেলের 4/1 ভাগ। আমাদের পোল থেকে এই যে এরকম গ্রেড সার্কেল, এখানে পোল আছে, এই পোল থেকে এইদিকে হচ্ছে আমাদের ইকুয়েটর। এই পোল থেকে আমরা একটা সেকেন্ডারি অঙ্কন করছি, এই সেকেন্ডারিটা হচ্ছে টোটালি 90 ডিগ্রি। কারণ এই যে সেকেন্ডারি, এই সেকেন্ডারি থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত সেকেন্ডারি, এই সেকেন্ডারিটা না করে যদি আমরা পুরোটা অঙ্কন করতাম তাহলে একটা গ্রেড সার্কেল পাইতাম। যে সার্কেলটা পাইতাম সেটার নাম হচ্ছে আওয়ার সার্কেল। মনে রাখতে হবে সেটার নাম কি? আওয়ার সার্কেল।
এখন এই যে আওয়ার সার্কেলের কথা বললাম, আওয়ার সার্কেলের আগে আমরা আরেকটা বিষয় বুঝি। এই যে আমাদের সেলেসিয়াস স্কয়ারটা নিছি, এই সেলেসিয়াস তোমরা মনে করো সামনে আসো, এটা হচ্ছে আমাদের সেলেসিয়াস স্কয়ার। এটাকে যদি আমরা ঠিক এই মাঝ বরাবর কাটি, তাহলে কিন্তু এখানে ঠিক একটা রেড সার্কেল পাবো, যে রেড সার্কেলটা এখানে যে স্কয়ারটা আসছে এটার মতোই দেখতে, এটার মাপে হবে। এটাকে আমরা বলি কিন্তু মেরিডিয়ান, মানে একটা ভার্টিক্যাল সার্কেল আমরা আঁকবো, যেটা হচ্ছে আমাদের কি এখানে মেরিডিয়ান। দেখো এই যে যে ভার্টিক্যাল সার্কেলটা আছে, এই ভার্টিক্যাল সার্কেল, এই ভার্টিক্যাল সার্কেলের সাথে আমাদের কিন্তু এখানে এই এম পি বা পিএম, এই যে সেকেন্ডারি, এই সেকেন্ডারিটা ভার্টিক্যাল সার্কেলের সাথে যে কোন করবে সেটা হচ্ছে কিন্তু এখানে আওয়ার অ্যাঙ্গেল। তার মানে সোজা কথায় এখানে এই যে রেখাটা আছে, এই রেখার সাথে এখানে যে কোণটা হবে, এই কোণটার নাম হচ্ছে কিন্তু আওয়ার অ্যাঙ্গেল, বা এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। আর সিগমা থেকে এম পর্যন্ত যে ডিসটেন্স, সেটা হচ্ছে কিন্তু এখানে ডিক্লাইনেশন। এর জন্য এই সিস্টেমের নাম হচ্ছে ডিক্লাইনেশন আওয়ার সার্কেল বা ডিক্লাইনেশন আওয়ার অ্যাঙ্গেল সিস্টেম। এখন এই যে আওয়ার অ্যাঙ্গেল, এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, ডিক্লাইনেশনকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় সিস্টেম, যেটা ডিক্লাইনেশন আর আওয়ার অ্যাঙ্গেলের প্রাথমিক ব্যাখ্যা। কারণ এটা নিয়ে আমাদের এই আওয়ার অ্যাঙ্গেল বা আপার কালমিনেশন, লোয়ার কালমিনেশন, তারপরে আমরা ধ্রুবতারা যেটা বলি, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। তা আমরা আজকে যে বিষয়টা শিখলাম, অল্টিটিউড এজিমাস সিস্টেমস, আমরা ব্রিফলি শিখেছি। অল্টিটিউড এজিমাস সিস্টেমের দুটো পোল সম্পর্কে জেনেছি, অল্টিটিউড তারপরে জেনিথ ডিসটেন্স, এরপরে আমরা যেটা বললাম এজিমাত, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি। পরবর্তীতে আমরা ডিক্লারেশন এবং আওয়ার সার্কেল সিস্টেমে এখানে ইকুয়েটর কি জিনিস, ইকুয়েটর আমরা কিভাবে পেলাম, সেই সাথে এখানে ডিক্লারেশনটা কি, আওয়ার অ্যাঙ্গেলটা কি, সেটা ব্যাখ্যা করলাম। এটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরো বেশি আলোচনা করব, আরো ব্রিফলি আলোচনা করব। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবে। আজকের ক্লাসে তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট অপশনে জানাবে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদের সবাই যারা আছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই যেন ক্লাসে অংশগ্রহণ করে সে আমন্ত্রণ জানাবে। তোমরা এই ক্লাসটাকে তোমরা বেশি বেশি শেয়ার করবে, যাতে অন্যরাও তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধব অন্য যারা আছে তারাও যেন দেখার সুযোগ পায়। যেহেতু আমরা একটা খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন আছি, বিশ্বের মহামারীর কারণে আমরা বন্দী আছি। যাই হোক, আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, স্বাস্থ্যবিধি মেনে থাকি, সেই প্রত্যাশা নিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।